আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রাজনন্দিনী, ভয় পাচ্ছ? অনেকদিন চিঠি দাও না। আমি অপেক্ষা করি, জানো, প্রতি মুহূর্তে অপেক্ষা করি। অপরাধ করেছো তুমি, শাস্তি তো পেতে হবে। আবার কখনো দেখা হোক রাজনন্দিনী। কথাটা বলে আদিল মুচকি হাসল। দলে লোকের দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে দুটো মেয়েলি শরীরকে ধাক্কা দিল। নিমিষেই শরীর দুটো অন্ধকারে খাদের বুকে হারিয়ে গেল। পৈশাচিক হাসিতে মেতে উঠল আদিল। শত্রু দুজনকে পথ থেকে সরিয়ে যেন জয়ের খাতা খুলে বসেছে। তার সাথে তুলনা কারোরই হয় না। হন্তদন্ত হয়ে এদিক ওদিক ছুটছে। টর্চের আলোয় যতটুকু দেখা যায় ঠিক ততটুকুতেই খুঁজে চলছে কিছু, ঘরের মাঝে সুই খোঁজার মতো। তবে বারবার নিরাশ হতে হচ্ছে। রাস্তার পাশের পাহাড়ে দাঁড়িয়ে আছে আফরা মীরা। ফেলে দেওয়া ক্যামেরাটাই খুঁজে চলেছে তারা, যদিও জানে অক্ষত পাওয়া যাবে না। তবে পিচ্ছিল নরম মাটিতে খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না, যদি না কোনো গাছে আটকে পড়ে। গাছের কথা মনে হতেই মীরা আফরার দিকে তাকালো। আলো থাকলেও ঘন গাছের নিচে উপরের কেউ তাদের হদিস পাবে না, তবুও রিস্ক নেওয়া যায় না। ক্লান্ত আফরা বসে পড়ল জমিনে। জোরে দম নিয়ে আনমনে বলল, আদিল মাহমুদ রিয়েলি লাভ ইউ মীরা। তার চোখে যে স্বচ্ছতা আমি দেখেছি, ভালোবাসার উপর আঙুল আমি তুলতে পারছি না। মীরা হাসল। তা ছিলই বটে, কিছু বলল না। মীরার হাসির শব্দে আফরার বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ নিজেকে কেমন নিস্তেজ লাগছে। আবার বলল, প্রেম নিয়ে অভিনয় করা যায়, ভালোবাসা নিয়েও অভিনয় করা যায়। মনে লুকিয়ে থাকা দৃশ্য যে চোখ বাহ্যিক দুনিয়ার সামনে তুলে ধরে, চোখ অভিনয় করতে পারে না। চোখ স্বচ্ছ আয়নার মতো। ন্যায় আর অন্যায়ের পার্থক্য এখানেই। তা ছিল হাসিটা ঠোঁটের কোণে ধরে রাখতে ব্যর্থ হলো মীরা। আফরার সামনে নিজের অনুভূতি প্রকাশ হতে দিবে না বলেই মুখটা গম্ভীর করে নিল। শক্ত কণ্ঠে, কাছ থেকে পিছিয়ে যাচ্ছিস? তুই তো এটাই চেয়েছিলি মিরু, শত্রুর বাড়িতে ঢুকে শত্রুকে আঘাত করবি। তবে এখন কেন পিছিয়ে যাচ্ছিস? কারণটা আমি জানি। তুই ভয় পাচ্ছিস দুর্বল হয়ে পড়বি বলে। তুই ভয় পাচ্ছিস ভালোবাসা অন্ধ হয়ে অন্যায়কে প্রশ্রয় না করে ফেলিস। এই তো, তবে তোকে বুঝতে হবে, আমরা যে খেলায় একবার পা রেখেছি, এখন ফিরে যাওয়া সম্ভব নয়। ফিরে গেলে মৃত্যু নিশ্চিত, আবার ফিরে না গেলে মৃত্যু নিশ্চিত অনিশ্চিতের মাঝে ঝুলে থাকবে। লড়াই আমাদের করতেই হবে। তোর পিছিয়ে যাওয়ার হলে চলে যা এখান থেকে। যে সংগ্রামটা আমি 5 বছর ধরে শুরু করেছি, ফিরে যাওয়া মানে আত্মহত্যা করা। হুশ করে নিঃশ্বাস ছাড়লো আফরা। মীরা কিছুক্ষণ ঝাপসা চোখে আফরার দিকে তাকিয়ে রইল। এক পা করে এগিয়ে এসে আফরার পাশে বসলো। হেসে বলল, যাওয়া যাক, শুরু হোক নতুন খেলা। না হয় খেলাতেই নতুনত্ব আনলাম। জন্মদাতা পিতাকে মারতে যার হাত কাঁপেনি, 2.5 বছরের ভালোবাসাকে মারতে তার হাত কাঁপবে ভাবাটা তো বোকামো। ক্ষমা করে দিলেও খারাপ হতো না বাবা। বলেই ফিসেল হাসলো আফরা। ঘাটা যেন মীরার বুকে লাগে এমন ভাবেই বলল। তবে মীরার মাঝে তেমন ভাবাবেগ দেখা গেল না। ভেজা মাটিতে শরীর এলিয়ে দিয়ে বলল, বাবা মাথার মুকুটের মতো। মৃত্যুর মুখেও সেদিন সে বলেছিল, পালিয়ে যা আম্মা, ওরা তোকেও বাঁচতে দিবে না। বাবা তোদের দুজনকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এটাই আমার বাবা নামক নিকৃষ্ট মানুষ, যার হৃদয় কাঁপেনি আরেক বাবার হৃদয় খালি করতে। অথচ সে বাবাও তার জন্মকে অস্বীকার করতে পারেনি, দ্বিধাহীন বুক পেতেছিল বুলেটের সামনে। যদি সেদিন ক্ষমা করে দিতাম, তাহলে আজ যে সম্মানটার তার প্রতি জীবিত আছে, সেটা বিলীন হয়ে যেত। সেনানিবাসে চিঠি পাঠানোর সময় আপনার উচিত ছিল নামটা লিখে দেয়া, বা নামের প্রথম অক্ষর। আমার চিন্তা এত দেরি হতো না। মুখশ্রী কঠোর হয়ে আসে। ধরা পড়ে ভেতরের হিংস্র ভাবটা যেন বেরিয়ে আসা যুদ্ধে নেমেছে। এই মুহূর্তে সামনের ছেলেটাকে একটুও পছন্দ হচ্ছে না আফরার। হাতে থাকা টর্চের দিকে এক পলক তাকিয়ে আফিফের চোখে চোখ রাখে আফরা। আকস্মিক বুঝে ওঠার আগেই আফিফের মাথায় টর্চের বাড়ি বসিয়ে দেয়। তবে একজন আর্মিম্যানকে এত সহজে কাবু করা সম্ভব নয় হয়তো। ঝটপট নিচু হয়ে আফরার হাত আঁকড়ে ধরে আফিফ। জয়ের হাসি মুখশ্রীতে খেলা করে। টাল সামলাতে না পেরে আফিফের বুকে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় আফরা। রাগে ফুঁসতে থাকে। চোখের রক্তিম ভাব কমার বদলে বাড়ি। হুট করে কি হয়ে গেল মীরা বুঝে উঠতে পারে না। ক্যামেরা হাতে সে হাঁ করে দাঁড়িয়ে থাকে। এত ছোট বিষয়ে আফরাকে সে কোনোদিন এতটা রেগে যেতে দেখেনি। আজ দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আফিফের মুখশ্রীতে কোনো রাগ নেই। হাত বাড়িয়ে খোপা করা চুলের ভাঁজ থেকে কাঠিটা খুলে ফেলতেই এক গোছা চুল আফিফের মুখে এসে বাড়ি খায়। এলোকেশির কেশের মায়ায় আচ্ছাদিত হয়ে পড়ে সে। একেবারে ডুবে যায় না।
বাঁকা হেসে বলে ওঠে, রিল্যাক্স এলোকেশি, কাটা মুকুট, এত রাগার কিছু হয়নি। শান্ত হন, নিঃশ্বাস নিন। নরম সুরের কথাগুলো খুব তাড়াতাড়ি কাজে দেয়। মেয়েটা আফিফের কথা মতো বার কয়েক জোরে শ্বাস ফেলে। চোখের রক্তিম ভাব কমে আসে, স্বাভাবিক হয় আফরা। হুট করে এত রাগার কারণ সেও খুঁজে পায় না। এক ঝটকায় আফিফের থেকে দূরে সরে আসে, চোখ ছোট ছোট করে বলল, কি নাম বলবেন? চলে মিস আফরা, আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। আর হ্যাঁ, শাড়ি পরে লুকিয়ে বের হওয়ার আগে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিতে হয়। মিসেস কামিনী বেগম কিন্তু এতটাও ভোলা ভালা নয়। বড় বড় পা ফেলে আড়াল হয়ে যায় আফিফ। আফরা তপ্ত নিঃশ্বাস ফেলে মীরার দিকে তাকায়। তাড়াহুড়ো করে দেখা হয়নি কামিনী বেগমকে, সেটাই ভুল হলো। তবে আফসোস নেই, মীরা মিটিমিটি হাসছে। আফরা ভ্রুকুচকে তাকাতেই মীরা বলল, এলোকেশি কাটা মুকুট, বাহ, চমৎকার সম্বোধন। আফরা জবাব দেয় না। মীরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলল, আফিফ মুন্তাসির, আফরা ইবনাত, খারাপ হবে না, বরং বেস্ট একটা কাপল হতে পারবে। চোর পুলিশ একই সূত্রে গাঁথা থাকলেও তাদের বাসস্থান কখনোই এক হয় না। চোর থাকে কারাগারের ভেতর অন্ধকারে, পুলিশ থাকে কারাগারের বাইরে আলোতে। পদ নীরবতা। মীরা আর কিছু বলার খুঁজে পায় না। দুজন নারী হাঁটতে থাকে নিঃশব্দে। মনের মাঝে হাজারো অনুভূতির কিলবিল। জীবন আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। অন্ধকার বাড়িটিকে গ্রাস করে নিয়েছে। কোনো এক ঘরে টিমটিমে আলো জ্বলছে, ঠাওর করার মতো নয়। দারোয়ানের নাসিকা রন্ধ্র একটু পরপর ফুসফুস শব্দ ছড়াচ্ছে। হা করে নিঃশ্বাস নিয়ে ফুস করে ছেড়ে দিচ্ছে। গভীর ঘুমের লক্ষণ। চটি জুতা চটপট শব্দ আসছে। গভীর ঘুম ছুটে গিয়ে কখন হালকা হয়ে এলো। আর দারোয়ান ঢুলু ঢুলু চোখ নিয়ে দাঁড়িয়ে পড়ল। আসমানি ধরতে পারল না। সে তো দারোয়ানকে চমকে দিতে চেয়েছিল, উল্টো দারোয়ানই তাকে চমকে দিল। মিনিট খানেক পরে দারোয়ান কপাল বরাবর ডান হাত তুলে স্যালুটের ভঙ্গিমা দেখাতেই আসমানি নিজের হাসি ধরে রাখতে পারল না। খিলখিল হাসিতে গোটা মাহমুদ বাড়ি যেন জেগে উঠল। চারপাশ শুধু হাসির শব্দটায় প্রতিধ্বনিত হতে থাকলো। চমকে সোজা হয়ে দাঁড়ালো বৃদ্ধ দারোয়ান। নিভু নিভু ঘুম জড়ানো চোখে বেশ বড় আকার ধারণ করেছে। সামনে দাঁড়ানো কন্যাটিকে দেখে তার সৎ বুদ্ধি ফিরে এলো। লজ্জায় আরক্তিম মুখ নত হয়ে এলো। বছর 2 দারোয়ানের চাকরিতে রয়েছে। মানুষ যে ঘুমকে মরা মানুষের সাথে তুলনা করে, তার কাছে ওটা ঘুমই নয়। বাগানের আম গাছ থেকে মৃদু শব্দে আম পড়লেও তার কানে এসে বাড়ি খায়। সেখানে চটি জুতোর চটপট শব্দ কানে বাজবে না? প্রতিদিন কান খাড়া করে ঘুমিয়েই যে অনল মাহমুদকে স্যালুট জানায়। মাতাল অনল মাহমুদ হয়তো ধরতে পারে না, তবে এই স্যালুটের মাধ্যমে যে কোনো রকম সম্মান থাকে না বৃদ্ধটি বেশ ভালো করেই জানে। আসমানি তখনও হাসছে। বৃদ্ধটি ইতস্তত ভঙ্গিমায় এগিয়ে গেল। আসমানি শব্দহীন ঠোঁট টিপে হেসে দাঁড়িয়ে রইল। হাসির ঝলকে এক প্রকার কৌতুক মিশে রয়েছে, তাতে অপমান বোধ জন্মায় না বৃদ্ধের। মেয়েটির চোখ মুখ অত্যন্ত সরল, বড্ড মিষ্টি। দারোয়ান মাথা নত করে বলল, এত রাতে কি জন্য এসেছো মা? কোনো দরকার? গলার ভঙ্গিমা চমৎকার। আসমানি অবাক না হয়ে পারল না। তার লোকটাকে বেশ শিক্ষিত মনে হচ্ছে। বয়স দিয়ে শরীর মানাচ্ছে না। সে তো ভেবেছিল বৃদ্ধ লোক, লাঠি ভর করে হাঁটে। ক্রমশই মনে হতে থাকলো এর থেকে কম বয়সে তার দাদা বিছানায় কঙ্কালসার হয়ে পড়ে থাকতো। অথচ ইনি আর একটু বাজিয়ে দেখার জন্য ইংরেজিতে বলল, হোয়াটস ইয়োর নেম দাদু? মাই নেম ইজ। এবার আর অবাক হলো না আসমানি। সে ভুলে গিয়েছিল দারোয়ান আহিসের লোক। দারোয়ান আবার বলল, আহিস দাদুভাই কিছু বলেছে? ঘাড় কাত করে কিছুক্ষণ ভাবলো আসমানি। তারপর মাথা নেড়ে সাজা নিয়ে চারপাশ নজর বোলালো চোরা চোখে। না, কেউ নেই। ফিসফিস করে বলল, অনেককে বের করতে হবে। অনল মাহমুদ বা মিসেস নুরি কেউই উপস্থিত নেই। আমরা 3 জনই আজ এ বাড়ি ছাড়ব। আহিস আঙ্কেল সব ব্যবস্থা করে রেখেছে। চারপাশে থাকা মাহমুদের লোকদেরও সরিয়ে নিয়েছে। চলুন তাড়াতাড়ি, কালকে রক্ষে থাকবে না। আকস্মিক বৃদ্ধটির মুখশ্রী কঠোর হয়ে এলো। বাড়িটির দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, অনেককে বের করে নিয়ে আসো। তবে আমি যেতে পারবো না, জলদি করো, সময় নেই। এমন পরিবর্তনের কারণ ধরতে পারল না আসমানি। ফ্যাল ফ্যাল করে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ হাসলো। আসমানি দেখলো এই বয়সেও লোকটার একটা দাঁতও পড়েনি, না বাঁধানো মনে হচ্ছে। হাসিটাও কি স্বচ্ছ। বৃদ্ধ হেসেই বলল, এক সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ি ভাঙা হচ্ছে আমাদের। আব্বা গম্ভীর মুখে বসে আছেন তার প্রিয় চেয়ারে। আমি দেখছিলাম বাবার গম্ভীর মুখখানা কতটা অসহায় দেখাচ্ছিল। পুরুষ মানুষ বলে হয়তো কাঁদতে পারেনি। পূর্বপুরুষের তৈরি বাড়িটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কত মায়া মমতা মিশেছিল।
অনল মাহমুদের বাবা ছিলেন আজিমউদ্দিন মাহমুদ। দানবের মতো শরীর, টাকার জোর, ক্ষমতার গতি সব ছিল, সাথে ছিল নির্দয় মন। তার কথার পৃষ্ঠে কেউ কিছু বললেই তার জীবনে নরক যন্ত্রণা শুরু হতো। বাবা ছিল স্বাধীন চেতা মানুষ। রাজনীতি শুনলেই রক্ত গরম হয়ে উঠত, ঠোঁটে হাসি ফুটত। না সরকারের হুকুম মানত, না জনগণের। নিজের কাছে তা ঠিক মনে হতো তাই করত। শত্রুও কম ছিল না। কোনো এক মিছিলে আজিমউদ্দিন মাহমুদের সাথে বাবার কথা কাটাকাটি হয়। বয়সে বড় বাবা। সেদিন বাবা জিততে পারলেও পরদিন সকালে বাড়ি ভাঙন তাকে ভেতরে বাইরে সবটা জায়গায় হারিয়ে দিয়েছিল। উঠলাম ভাড়া বাসায়। যুবকদের সাথে পাল্লা দেওয়া বাবা তখন খুব শান্ত, ভেতরে ভেতরে গুমড়ে মরত। হয়তো এই দেশ তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে ইহলোক ত্যাগ করেন। বেশ খানিকটা সময় জোরে জোরে নিঃশ্বাস ফেলল বৃদ্ধ। বয়সের ভারেই হয়তো এমন অবনতি। বাড়িটির দিকে এক পলক তাকিয়ে বলল, বাবা যেদিন মারা গেলেন তার আগের দিন এই আজিমউদ্দিন মাহমুদ এই মাহমুদ ভিলার কাজ শুরু করেন। পুরো উড়িষ থাকা বা জমির উপর স্বৈরাচারী শাসকের বাড়ি বানানো মানতে পারেনি বাবা। আজিমউদ্দিন মাহমুদকে জিতিয়ে দিয়ে চলে গেলেন। বিয়ে করেছি তখন সবে, বড় ছেলে হওয়ায় 3 বোন 2 ভাই সহ মায়ের দায়িত্ব তখন আমার কাঁধে। কোথাও তাকাবার ফুসরত নেই। পরিস্থিতিটা এমন ছিল, মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা জাগাতে পারিনি। যখনই মনে হচ্ছে পাল্টা জবাব দিব, তখনই মা, স্ত্রী, ভাই বোনদের মুখ ভেসে উঠত। আমার কিছু হলে যে তারা না খেয়ে মরত। এভাবে 35টা বছর কীভাবে চলে গেল টেরি পেলাম না। মাঝে মাঝে জন্মস্থানটা দেখে যেতাম। নামের সার্থকতা রাখতে পারিনি। যুদ্ধহীন ময়দান ছেড়ে পালিয়েছিলাম। এখন যখন মরণের কাছাকাছি পৌঁছে গেছে, তখন বাবার মুখটা খুব মনে পড়তে লাগলো। রক্তগরম যুবকের মতো ভাবতে লাগলাম নিজেকে। এমন করে আইস দাদু ভাইয়ের সাথে দেখা 2 বছর আগে। তখন থেকে এখানে দারোয়ান হয়ে আছি। সকল খবরাখবর আইস দাদু ভাইকে দিই। আর দিনগুনি মাহমুদ ভিলাটাকে আগুনে পুড়ে ছাই হয়ে দেখার আশায়। বাঁচবই আর কতদিন, কে জানে শেষমেশ প্রতিশোধ নিতে পারবো কিনা। শেষের কথাটা কেমন করুণ শোনালো। আসমানি অবাক চোখে বৃদ্ধকে দেখছে। লোকটা 35 বছর পর প্রতিশোধ নিতে এসেছে। কত জোর মনোবল, সাহস থাকলে এমন করা যায়। আসমানি শুকনো ঢোক গিলে বাড়িটার দিকে তাকালো। আভিজাত্যে ভরা বাড়িটি আধুনিকতার ছোঁয়াতে কেমন জ্বলজ্বল করে। নিজের বলে দাবি করার লোকের অভাব নেই, অথচ যাদের মাটি কেড়ে নিয়ে বাড়িটি দাঁড়িয়ে আছে তারা দারোয়ান হয়ে অপেক্ষা করছে। আসমানির মনে হলো বৃদ্ধের জন্যও তার কিছু করা দরকার। কি করবে কিছুক্ষণ ভাবলো, তারপর বৃদ্ধের হাত ধরে বলল, আহিস আপনার নাতি হলে আমি আপনার মেয়েই হব। আজকে আপনার মেয়ে আপনাকে শেষ বয়সে দীর্ঘ বছরের জমে থাকা ইচ্ছেটা পূরণ করার সুযোগ করে দিবে। অপেক্ষা করুন, আসছি। বৃদ্ধকে কিছু বলার সুযোগ দিল না আসমানি। তার খুব তাড়া। দৌড়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। টিমটিমে আলো জ্বলা ঘরটায় ঢুকে পড়ল নিঃসংকোচে। কিছুক্ষণ পরে এক যুবকের হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। দুজনের হাঁটার গতি স্বাভাবিক। অনেককে দেখে অসুস্থ মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বাভাবিক মানুষ অত্যন্ত কায়দা করে হেঁটে আসছে। বাড়ি থেকে বের হয়ে আসমানি অনেককে গাড়িতে বসিয়ে দিয়ে আবার ভেতরে ঢুকে পড়ল। রান্নাঘরে একপাশে পরপর 3টে পেট্রোলের বোতল সাজানো, বেশ ভারী। কোনো রকম তুলে নিয়ে উপরে করিডোরে চলে গেল। প্রত্যেকটা ঘরে পরপর কয়েকবার আপ ডাউন করে পেট্রোলগুলো ছড়িয়ে দিল। মুখশ্রী এতটা গম্ভীর যে কেউ কথা বলার সাহস পাবে না। শেষ এক বোতল নিয়ে আসমানি বাড়ি থেকে বেরিয়ে আসলো। বৃদ্ধ একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। কোনো দিক না তাকিয়ে পুরো বাড়ির বাগানের চারপাশে ঘিরে পেট্রোল ছড়িয়ে দিতেই হাঁপ ছেড়ে বাঁচল আসমানি। এগুলো সে নিজের সেফটি, শত্রুকে ইউনিক উপায়ে মাত দেওয়ার জন্য রেখেছিল। আজ সুযোগ হয়েছে, কোনো ছাড় নেই। লাইটার হাতে এগিয়ে এসে বৃদ্ধর দিকে বাড়িয়ে দিয়ে বলল, শেষ নিঃশ্বাস কবে ফেলবো ঠিক নেই। মাহমুদের পতন না হয় এই বাড়িটা বিসর্জন দিয়েই হোক। যদিও প্রাণ নেই এই বাড়ির, তবুও আপনার হাতেই আপনার ইচ্ছেটা পূরণ করুন। জলদি, ভোর হতে চললো। কথাটা শেষ করে আসমানি গম্ভীর মুখে বাড়িটার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধের চোখে মুখে তখন তীব্র প্রতিশোধ। চোখ বুজে জোরে শ্বাস নিয়ে লাইটার অন করে দরজা দিয়ে ফিক্কা মারতে আগুনটা তরতর করে বেড়ে গেল। আসমানি বৃদ্ধের হাত ধরে কিছুটা দৌড়ালো। গাড়িতে উঠতে ড্রাইভার সময় নষ্ট করলো না। গেট পেরিয়ে বেশ খানিকটা দূরে দাঁড়ালো। তখনই শব্দ হলো ব্লাস্টের। রান্নাঘরে যে খুব তাড়াতাড়ি এই আগুন ছড়িয়ে দিবে আসমানি জানতো। দূর থেকে বৃদ্ধ চোখ বড় বড় করে দেখে নিল। শীতল স্রোত বয়ে গেল ভেতরে। পায়ের তলা কেমন শিরশির ঘুরে উঠল। অগ্নিশিখা ক্রমশ বাড়ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সবগুলো অ্যালার্ট অ্যালার্ম বেজে উঠবে। আশপাশের মানুষ টের পেয়ে যাবে। আসমানি গাড়ি স্টার্ট করার পারমিশন দিল। সাথে সাথে ভু ভু শব্দে গাড়ি চলতে শুরু করলো। পেছনে বসে দুজনই জানালা ভেদ করে মাথা বের করে তৃপ্তি নিয়ে দেখে গেল। যতদূর দেখা যায় চোখে তৃষ্ণা মেটালো। এভাবেই মাহমুদের পরাজয় নিশ্চিত।
কাঠের তৈরি বাড়িটি অদ্ভুত নিয়মের বেড়াজালে আবদ্ধ। বাড়িটি তৈরি হয়েছে রহস্যের ছাপ ফেলে। এই যে চারকোনা বাড়িটি সামনের দিকে দেখলে একরকম মনে হবে, পেছনের দিক থেকে দেখলে আরেক রকম মনে হবে। যেন এইটুকু জায়গাটিতে 4টে বাড়ি তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে অবশ্য কেউ চট করে পাশের কোণা ধরতে পারবে না। কি এক নিরাট রহস্যে বাড়িটি দাঁড়িয়ে আছে। চারপাশ পাহাড়ি গাছপালায় ভরপুর, দু একটা পেয়ারার গাছও আছে। বিশেষ যত্নে পরিচর্যা করা হয়েছে বিধায় বড় বড় পেয়ারাগুলো ঝুলে আছে ডালে ডালে। বাঁ দিকটায় কয়েকটা ফুলের চারা রোপণ করা হয়েছে, বেশ কিছুর মধ্যে ফুল শোভা পাচ্ছে। অদ্ভুত এক আদুরে সুগন্ধি এসে নাকে বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে বেশিক্ষণ সুগন্ধিটা নাসিকা পথ দিয়ে পেটে চালান হলে ঘুম এসে ভর করবে। পেছনের দিকটায় আপাতত খোলা বারান্দা ছাড়া কিছু চোখে পড়বে না। মাঝে দু একটা ফুলের টব অতি অবহেলায় ফেলে রাখা হয়েছে। বারান্দাটা এতটাই উন্মুক্ত যে বৃষ্টি এসে সহজেই ভিজিয়ে যেতে পারবে। আবার রোদ এসে বৃষ্টিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিপরীতধর্মী কাজ করে খিলখিল হাসিতে লুটিয়ে পড়বে বারান্দায়, লেপ্টে থাকবে। আবার কখনো উড়ো ঝড় এলে এই বারান্দাটাকে সব ভার বহন করতে হয়। বারান্দাটাও যেন এতদিনে বুঝতে পেরেছে, তাই তো একদম মাথা উঁচিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। ডান দিকে অদ্ভুত কিছু লতাপাতা আগাছা, হয়তো হুট করে কারো কিছু হয়ে গেলে চট করে বুদ্ধি করা যায় এসব লতাপাতা দিয়ে। এই জরাজীর্ণ প্রাণের শহরে তাছাড়া আর কি ব্যবস্থা? মাঝারি সাইজের এক তক্তপোষে বাবু হয়ে আছে আদিল। মেহগনি গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক চিলতে রোদ ফর্সা শরীরটায় পড়ছে। নাকের ডগা ঘরমাক্ত, রোদের আলোয় খানিক চিকচিকি করছে। এলোমেলো উস্কো খুস্কো চুল, রক্তিম চোখ, গম্ভীর মুখশ্রী। ছেলেটাকে সবার থেকে আলাদা লাগছে, কিছুটা নয়, একদম আলাদা। হাতে সিগারেট নামক বিষ। গেট পেরিয়ে সরু রাস্তায় একটু পরপর নজর বুলাচ্ছে, সিগারেট ফুঁকছে। হাতের নিচে ঠিক লাল লাল মাটির ওপর 9টা সিগারেটের পোড়া অংশ পড়ে আছে, যার বাকি অংশের শোষণকাল যে কয়েক মিনিটের ব্যবধান স্পষ্ট বোঝা যাচ্ছে। তবুও ছেলেটা খুক খুক কাশবিহীন বিষাক্ত ধোঁয়াগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, হেলদোল নেই। ভোর 6টা নাগাদ যে বসেছে, একবার মনে হয় বসার ভঙ্গিমা পরিবর্তন করেছিল। এখন 7:10 চলে আসার কথা এখন, তবে আসছে না। এদিকে যে আদিল মাহমুদের নির্দয় হৃদয়টা ক্রমশ ছটফট করে উঠছে, সেই কথা যদি কেউ মহারানীকে বোঝাতো। বুঝিয়েই বা লাভ কি? মহারানী তো তাকে ভুল বুঝতে উস্তাদ। মুখটা খানিক বিকৃতি করে একদলা থুথু দূরে ছুঁড়ে মারতেই মনে হলো লোহার গেট পেরিয়ে কেউ এদিকেই আসছে। এক ছুটে চোখের দৃষ্টি তার দিকে চলে গেল। এক রাশ স্নিগ্ধতা এসে ভর করলো চোখে মুখে। কাঁধ পর্যন্ত চুলগুলো উড়িয়ে মাথায় ওড়নার সামান্য অংশ ফেলে মেয়েটা এগিয়ে আসছে তার দিকে। প্রশান্তির ঢেউ বয়ে গেল। মেয়েটা এক পা ফেলে যত তার দিকে এগিয়ে আসছে, সে ততবার রোমাঞ্চিত হচ্ছে। হুট করে খেয়াল হলো চুলগুলো কালকেও এমন ছিল না। পিঠ ছড়ানো চুলগুলো তার আরেকটা ভালোবাসা ছিল। আদিলের বুঝতে খুব বেশি সময় লাগলো না। শুধুমাত্র তার জন্যই তাকে কষ্ট দিবে বলেই মেয়েটা এত শখে চুল কেটে ফেলেছে। এতক্ষণে স্নিগ্ধতা এক নিমিষে গায়েব হয়ে গেল। মুঠোভর্তি রাগ এসে হানা দিল শরীরে। সিগারেটের পুরা অংশটা মাটিতে ফেলে আরেকটা সিগারেট ধরালো। ততক্ষণে মীরা আফরা তার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকিয়ে রইল আদিল। তাকিয়ে থেকে হাত দিয়ে ইশারা করলো। সাথে দুটো লোক মাথা ঝুঁকিয়ে চলে গেল নিজ কাজে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বিরক্ত মীরা। অনেকটা পথ হেঁটে এসেছে, পাটা ব্যথায় টনটন করছে। আফরা নিশ্চুপ নজর ঘুরিয়ে বাড়িটা দেখছে। আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর মীরা না পেরে আদিলের থেকে দূরত্ব বজায় রেখে তক্তপোষের উপর বসে পড়ল। মুচকি হাসলো আদিল, যেন এই ক্ষণের জন্যই অপেক্ষা করছিল সে। তবে দূরত্বটুকু সহ্য হচ্ছে না। মীরাকে না ছুঁয়ে দূরত্বটা ঘুচিয়ে দিল আদিল। আফরাকে উদ্দেশ্য করে বলে উঠল, দুজনকে বেশ মানিয়েছে, তাই না? হ্যাঁ, বানরের পাশে মুক্তোর মালা। চটজলদি উত্তর দিয়ে নিজেও আদিলের পাশে বসল। অচেনা কেউ দেখে সুসম্পর্কের প্রতীক হিসেবে বাহবাও দিবে হয়তো। ঘরের খবর কয়জনা জানে? আফরার বিদ্রুপ কণ্ঠস্বর আদিল গায়ে মাখল না। মুচকি হেসে বলল, বানরের গলায় যখন মুক্তোর মালাটা থাকবে, তখন বানর নিজেকে অত্যন্ত উচ্ছ্বসিত মনে করবে। মালাটাকে এমনভাবে আঁকড়ে ধরবে, ওই মালা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। নিত্য যত্ন নেবে, পরম আদরে আগলে রাখবে। কোনোভাবেই যেন রাজত্ব তার হাত থেকে ছুটে না যায়। এই ক্ষেত্রে নিজেকে বানরের জায়গার প্রতিস্থাপন করতে ক্ষতি নেই। আমার আবার মান অপমান বোধ খুবই কম, একটু নির্লজ্জ বটে।
আমি কিন্তু মুক্তির মালাটাকে খুবই আগলে রাখবো, একদম বুকের কাছে আটকে রাখবো। কষ্ট দিলে খুব যত্ন নিয়েই দেব, আদর করলেও যত্ন নিয়েই করব। মুখে বিচিত্র হাসি। যোগ্য জবাব দিতে পেরে খানিক আনন্দিত। মিনিট খানেক চুপ থেকে আবার বলল, অসুন্দরকে গোছগাছ করে রাখলেও মানুষই হয়ে যায়, সেখানে আপনার বন্ধু আমাকে মানিয়ে নিতে পারবে না। আমি না হয় মানুষই রয়ে গেলাম। বিরক্ত দৃষ্টিতে চোখ মেলল মীরা। কথাগুলো তার সহ্য হচ্ছে না, একদমই না। গম্ভীর কণ্ঠে বলল, কি জন্য এত জরুরি তলব? ধাক্কায় মরিনি বলে মারতে এনেছেন? তো এত নাটকের কি আছে? একটা বুলেটই তো যথেষ্ট। আদিল জবাব দিল না। তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে হনহন করে বাড়ির মধ্যে চলে গেল। মুখশ্রীতে রাগ খেলা করছে। আফরা মীরা ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে আছে। আদিল বের হলো ডান হাতে চকচকে কিছু নিয়ে। দাঁড়িয়ে পড়লো আফরা, হাত আপনা আপনি কোমরে চলে গেল। প্রস্তুতি আজ সে নিয়ে এসছে। সূর্যটা নিজ অবস্থান পরিবর্তন করেছে। তক্তপোষের ওপর নিজের রাজত্ব ধরে রাখতে পারেনি। রোদে ঝিলে গিয়ে ঠেকেছে ফুলগুলোর ওপর। রোদের দেখা পেয়ে তারা যেন খিলখিল করে হাসছে। আফরার অপ্রসন্ন দৃষ্টি ফুলের ওপর। হাতে করে চকচকে রিভলভার নিয়ে আসলেও এর ব্যবহারের কোনো আজ আদিল মাহমুদের মাঝে নেই। সে দিব্যি তক্তপোষের ওপর বসে মীরাকে দেখছে। আফরার মন চাচ্ছে ছেলেটার গাল বরাবর কয়েকটা চড় ছড়ে মারতে পারলে তবে সে প্রতিপক্ষের হামলার দিকে তাকিয়ে থাকে, নতুবা এক পা এগোনো তার পক্ষে সম্ভব নয়। আদিল মীরার দিকে দৃষ্টি ফিরিয়ে অদ্ভুত ভঙ্গিমায় শরীর দুলিয়ে হাসল। আকস্মিক প্রশ্ন করে বসল, আপনাদের মনে কোনো প্রশ্ন নেই? মীরা তক্তপোষে পা তুলে বসে খানিক ঝিমিয়ে নিল। বড্ড ঘুম পাচ্ছে তার। নরম সুরে শুধালো, মানুষের অঙ্গ নিয়ে কেন খেলছেন? খেলছে কই, আমি তো মরা মানুষের অঙ্গ কাজে লাগাচ্ছে। হেয়ালি কথা। আফরা মীরার শরীর যেন জ্বলে উঠল। তত্ত্বের দাঁত চেপে আফরা বলল, এসব নাটক অন্যদের সামনে দেখাবেন, নট আস। এক পলক আফরাকে দেখিয়ে গা ঝাড়া দেয় আদিল, যেন আফরার কথাটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করলো। বিজ্ঞদের মতো বলল, একটি মৃতদেহের অঙ্গ প্রতিস্থাপন করে 8 জনের জীবন বাঁচানো যেতে পারে। আমি তো জীবন বাঁচাচ্ছে, দোষে কিছু করছি নাকি? মানুষ মেরে মানুষ বাঁচানো? চুরি করে ধরা না পড়লে কিসের চোর? ব্যাপারটা এমন নয় কি? মীরা নরম কণ্ঠস্বর। আদিল হেসে উঠল। মেয়েটা চাইছে গলা চড়িয়ে কথা বলতে, তবে পারছে না। শুধুমাত্র তার নিকটস্থ উপস্থিতি এ যে তার জন্য কতটা জয়ের তা কি মেয়েটা জানে। ভাবালিশ কণ্ঠে বলল, মৃতদেহের ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃত, মূত্রগ্রন্থি, অগ্নাশয়, খাদ্যনালীর নিম্নাংশ প্রতিস্থাপন করা সম্ভব। সচেতনতার অভাব এবং মানুষের অনাগ্রহের কারণে বাংলাদেশে এখনও অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াটি ফলপ্রসূ হয়ে ওঠেনি, এখনও তেমন কার্যকর নয়। এই দেশ সবকিছুর জন্য অন্য দেশের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আমি মরা মানুষের অঙ্গগুলো বাইরে চালান করে তাদের বাঁচাতে সাহায্য করছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের কাজে লাগছে। সরকার হয়তো সরাসরি পায় না, তবে হসপিটাল 3টা চলতে কম টাকা তো লাগে না। গরিব মানুষ অনল মাহমুদের প্রশংসা এমনি এমনি করে, বিনা টাকায় অপদার্থদের বাঁচাচ্ছে। অস্ত্র কি তারা দেয় নাকি ডক্টর ফি তারা দেয়? চলে চালানে দেখলেন, অথচ এর পেছনে আমাদের ত্যাগ দেখলেন না। আফসোস। কৌতুক মিশ্রিত হতাশ কণ্ঠে বলে শেষ করলো আদিল। যেন দুজন মেয়েকে বুঝাতে না পেয়ে উদাস হয়ে পড়েছে সে। ফুস করে নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। দুটো মেয়ে যে তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে সেদিকে কোনো খেয়াল নেই। আফরা দতে দাঁত চেপে বলল, গরিব মানুষের অঙ্গগুলো থেকেই তো এত এত কালো টাকা আয় করছেন। রেড করলে সামলাতে পারবেন? মানুষের ছটপটানি আপনাকে গায়ে লাগে না? আদিলের কাছে মনে হচ্ছে আফরা অবুঝের মতো তাকে প্রশ্ন করছে। হো হো করে হেসে ফেলল সে। হাসি থামাতে বেশ কসরত করতে হলো। শরীর দুলিয়ে বলল, মুসলিম উদ্দিনের দেহটাও কাউকে বাঁচিয়ে নেবে, এরপরেও বলবেন আদিল মাহমুদ দোষী? দিস ইজ নট ফেয়ার। ঘৃণায় রিডি করে উঠল মীরার শরীর। ফট করে উঠে দাঁড়ালো সে। আদিল নিজেও দাঁড়িয়ে পড়ল। হুট করে মীরার হাতটা আঁকড়ে ধরে আশপাশ তাকালো। কিছু খুঁজে চলেছে। ফুলগুলোর দিকে এক পলক তাকিয়ে অসহায় দৃষ্টি ফেলল আদিল। হাত ছেড়ে দিলে মেয়েটি চলে যাবে। আকস্মিক কোমরে গুজে রাখা রিভলভার হাতে তুলে হাঁটু ভেঙে বসে পড়ল মীরার সামনে। চমকে উঠল মীরা। এতক্ষণের ঘৃণাটা শক্ত রূপ নিতে পারল না। কাঁধ পর্যন্ত চুলগুলো মৃদু উঠছে। আদিল কয়েক মুহূর্ত স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাদের তৃষ্ণা লাগে কেন জানেন? আমাদের দেহের মোট ওজনের মাত্র 1% সমপরিমাণ পানির ঘাটতি হলে আমাদের তেষ্টা পায়। মোট ওজনের 5% সমপরিমাণ ঘাটতি হলে আমরা অজ্ঞান হয়ে যাব, আর 10% সমান পানি ঘাটতি হলে আমরা পানি শূন্যতে মারা যাব। আমার তো পানির ঘাটতি নেই, তাহলে এত তেষ্টা পাই কেন? কেন মনে হয় তৃষ্ণার্ত কাকের মতো ছটফট রোগ
আমায় ঘিরে ধরে? কেন মনে হয় তেষ্টায় বুক আমার ক্রমশ ধরফর করে হুট করে থেমে যাবে আর আমি তৃষ্ণার্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করব? এই কেনর উত্তর আছে আপনার কাছে? নেই না? হামলো আদিল, নয়ন যুগল প্রেম রসে মোহিত। এই আদিল সম্পূর্ণ অচেনা। অচেনা তার চোখ, ভঙ্গিমা। মীরার শরীর ঈষৎ কেঁপে উঠল। থমকে তাকিয়ে রইল সে। নিঃশ্বাস আটকে আসছে তার। বুকের ওপর যেন এক মন বোঝা কেউ চাপিয়ে দিয়েছে। রিভলভার দিয়ে কাউকে প্রপোজ করতে প্রথম দেখল সে। অবশ্য আদিল মাহমুদের হাতে ফুলের চেয়ে রিভলভার বেশি মানাচ্ছে। এমন পরিস্থিতিতে মীরা কি করবে খুঁজে পেল না। পায়ের তলা শিরশিরানি ক্রমশ বাড়ছে। আদিল থেমে আবার বলল, আপনি নামক নারী এই নির্দয় পুরুষের হৃদয় করেছে, কেড়েছে রাতের ঘুম, সকালের প্রশান্তি, দুপুরের অবসাদ। আদিল মাহমুদ সত্তাটাকে এক নিমেষে ফিকে করে দিলেন। সর্বগ্রাসী হয়ে বুকের আর্তনাদ বাড়িয়ে দিলেন। নিঃশেষ করে তবে শ্বাস নেবেন, নিঃশেষ করে তবে শ্বাস নেবেন রাজনন্দিনী। মীরা নিতে পারল না। শরীর অবশ হয়ে আসছে তার। এবার নিঃশ্বাস না নিলে মরেই যাবে। এক ঝটকায় আদিলের হাত থেকে রিভলভার নিজের হাতে তুলে নিল। মুচকি হেসে তাকিয়ে আছে আদিল। প্রিয় শত্রুর হাতে মরণ অস্ত্র, তার বুকে ভয় সৃষ্টি করছে না। উদ্গ্রীব হয়ে আছে সে। মীরা কাঁপা কাঁপা হাতে রিভলভারটা আদিলের বুকে ঠেকায়, ঠিক হৃৎপিণ্ড বরাবর। একটা বুলেটই যথেষ্ট আদিল মাহমুদ নামক নির্দয় পুরুষটির অস্তিত্ব বিলীন করে দিতে। মীরা ট্রিগারে বল প্রয়োগ করতে পারল না সে মুচকি হাসির দিকে তাকিয়ে থাকতে। রিভলভার মাটিতে ছুঁড়ে ফেলে দৌড়ে ছুটল সে। আদিল করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার রাজনন্দিনী যাওয়ার দিকে। আফরা তখনও দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে আদিল মাহমুদ নামক লোকটি শুধু আদিল হয়ে গেছে। মীরাকে যত দূর দেখা গেল দেখল আদিল। অতঃপর আফরার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, নারী বড়ই বিচিত্রা, পুরুষের হৃদয়ে ঝড় তুলে লণ্ডভণ্ড করে দিতে ওস্তাদ। আফরা কিছু বলার খুঁজে পেল না। এলোমেলো পায়ে হাঁটা ধরল। খানিক হাঁটার পরে আদিল আবার উঁচু গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, তাকে বলে দিবেন আদিল মাহমুদ ঝড় সামলাতে বড়ই পারদর্শী। ঘষে মেজে আজকের আমি, তাকে ভাঙা এতটা সহজ নয়। কামানের অগ্নিগুলোর থেকে ভয়ঙ্কর আদিল মাহমুদের ভালোবাসা। ভোরের আলোয় তান্দই পাড়া থেকে পা ফেলল সাকাহাপংয়ের পথে। গাইড হিসেবে সঙ্গে নিয়েছে পাড়ার কারবারিকে। কারবারি তাদের থেকে বেশ দূরত্বে হাঁটছে। আজও আহিসের হাতের ভাঁজে ছোট্ট হাত। মনিরা নিশ্চুপ হেঁটে চলেছে। খানিক পরপর আহিসের দিকে তাকাচ্ছে, কিছু বলতে চাচ্ছে তবে সাহস পাচ্ছে না। আহিস নিজের মতো হাঁটছে বিধায় মনিরার ভাবাবেগ চোখে পড়ছে না। এই পাড়া থেকে একটানা 8 ঘন্টা ট্রেকিং করলেই পৌঁছানো যাবে নেপিও পাড়া। হাঁটার গতিতে বেশ জোর। টুংটুং শব্দ করে ফোন বেজে উঠল। আহিস কিছুটা বিরক্ত হয়ে পকেট খুঁজে ফোন বের করল। তবে অপর ব্যক্তিটাকে যে খুব একটা আশা করেনি মনিরা বুঝল। ফোন রিসিভ করে অপ্রসন্ন কণ্ঠে বলল, ফোন করেছো কেন? আমার ভালোবাসার মানুষগুলো বড্ড নিষ্ঠুর হয়। তাদের ভালোবাসা আছে, তবে আমার জন্য নয়। আচ্ছা, আমি কি সবার তিক্ততার জন্যই জন্মেছি? নিরাট গম্ভীর কণ্ঠস্বর। আহিস চমকিত দৃষ্টিতে পাশে তাকালো। অপর পাশে নাদিয়ার হতাশ কণ্ঠস্বর তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে। নিজেকে বড্ড হেল্পলেস লাগছে। মনের ওপর যে জোর চলে না। নরম কণ্ঠে বলল, মানুষ জন্মায় তার কপাল নিয়ে, নিয়তি হয়তো তোমার জন্য আরো ভালো কিছু রেখেছে। সেটা কি মৃত্যু? চটজলদি প্রশ্ন শুনে বিব্রত হলো আহিস। মেয়েটা উন্মাদের মতো আচরণ করছে। ফোন কেটে দিবে তার আগেই নাদিয়ার ভেজা কণ্ঠস্বর ভেসে আসলো, আমি তোমাকে ভালোবেসেছিলাম, বিনিময়ে বিরাট অবহেলা ছাড়া কিছু পাইনি। তোমার ভালোবাসা আমাকে নিষ্প্রাণ করে দিল আহিস। প্রথমত বিবেক কেড়ে নিল, দ্বিতীয়ত আবেগ, পরিশেষে পুরো জীবনটাই কেড়ে নিল। ফোন কেটে গেল। থম মেরে রইল আহিস। নাদিয়াকে আজ তার রহস্যময়ী লাগছে। কি বলল মেয়েটা? বিবেক কেড়ে নিয়েছে? কি এমন করেছে মেয়েটা? ঘোরের মধ্যেই হাঁটতে লাগলো সে। ওদিকে মনিরা চোখ মুখ কুঁচকে আহিসের বাক্য বিনিময় শুনল। তার বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিকে। হঠাৎ রাগ টের পেল সে। মেজাজ কেমন খিটখিটে হয়ে এলো। নাদিয়াকে তার চরম শত্রু বলে মনে হচ্ছে। এই যে লোকটার অসহায় মুখশ্রী, কদিন পর হয়তো গলেও যাবে। তখন তার কি হবে? সে যে নতুন করে স্বপ্ন দেখেছে এই পুরুষটিকে নিয়ে, ঘর বাঁধার ইচ্ছে পোষণ করেছে, এত সহজে ছেড়ে দিবে সে? মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে বাঁকা হাসল মনিরা। সে কি এতটাই সহজ নাকি? তার পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় সে ঠিক জানে। বাঁশের ট্রেল ধরে হাঁটছে আহিস। পেছনে জিয়াউল ও আনান। পথটা খুব কঠিন। ট্রেইলের পথ বলতে কিছু নেই। বাঁশ আর জঙ্গল কেটে কেটে উঠতে হচ্ছিল উপরের দিকে। গয়ালের ট্রেল ধরে কোনো রকমে ট্রেক করছে তারা।
তার উপর জিয়াউল আনানের বাক্য যুদ্ধ তো রয়েছেই। কেউ কাউকে যেন সহ্য করতে পারছে না। অন্য মনস্ক হয়ে হাঁটার ফলে পা ফসকে পড়ে যেতে নিতেই জিয়াউলের হাত আঁকড়ে ধরল আনান। চোখ মুখ কুচকে নখের অত্যাচার সহ্য করলো জিয়াউল। ঠিক করে দাঁড় করিয়ে বিদ্রুপ কণ্ঠে বলল, ঠিকভাবে হাঁটতে পারে না, গাইড হয়ে এসেছে। দুর্ঘটনা বলে কয়ে আসে না। আপনার গোবর মাথায় এটা অন্তত আছে নাকি তাও নেই মিস্টার খালেদা জিয়া? ফুঁসে উঠল আনান। অপমানে থমথমে হয়ে এলো জিয়াউলের মুখশ্রী। নামের বিকৃতি তার রাগটা বহুগুণ বাড়িয়ে দিল। হোয়াট ননসেন্স! ঠিক করে কথা বলুন। মিস্টার খালেদা জিয়া মানে কি? অসভ্য মেয়ে। কেন জানেন না? খালেদা জিয়ার মেইন ভার্সন মিস্টার খালেদা জিয়া। আপনি অসভ্য কাকে বলেন? আপনি তো একটা বেয়াদব। জিয়াউলের মনে হচ্ছে তার মাথায় কেউ আগুনের সীসা ঢেলে দিয়েছে। তেড়ে এসে কিছু বলবে তার আগে আফিফ কড়া কণ্ঠে বলে উঠল, আর একটা বাক্য বিনিময় হলে এক ধাক্কায় নিচে ফেলে দেব। হুমকিটা কাজে লাগলো। চুপ হয়ে গেল দুজনে। পাহাড়ের অভিশাপ, জোকের অত্যাচার বেড়ে গেল। জঙ্গলে ঘেরা এই পথে একের পর এক বাঁশে হাত লাগিয়ে ওপরে উঠতে কষ্ট তিনজনেরই হচ্ছে। তবে চূড়ায় ওঠার যে উত্তেজনাটা কাজ করছে তার থেকে এই কষ্ট বহু কম। আর কোনো কথা হলো না তাদের মাঝে। বাঁশের জঙ্গল পেরিয়ে যেতেই অনেক দিন ধরে আফিফের সাকাহাফংয়ের চূড়া স্পর্শ করা হাতছানিটা বাস্তবে ধরা দিল। চূড়া থেকে এই সভ্যতার কোনো কিছুই চোখে পড়ে না। চোখ জুড়ে কেবল পাহাড় আর পাহাড়, রং বদলানো মেঘের দৃশ্যপট, সবুজের অমলিন রূপ, মিয়ানমারের আরও উঁচু উঁচু বিরতিহীন বন্ধন পাহাড়, শরীর ভিজিয়ে দেওয়া মেঘের শিহরণ। চূড়ায় কেবল মনে হচ্ছিল যেন মেঘ বৃষ্টিতে সিক্ত সর্বোচ্চ চূড়ায় ক্যামেরাবন্দি হওয়ার দারুণ স্পর্ধা। প্রেরণা হয়ে থাকবে আরো কঠিন পথ চলার। আফিফ হাঁ করে শ্বাস নিল। এই পথের চেয়েও কঠিন পথ পেরোনোর সাহস যেন সে এক ছুটে পেয়ে গেল। এর পরের পরিকল্পনা যে কতটা দুর্ভোগ বয়ে আনতে পারে তার একটু হলেও ধারণা আছে। তবে সে যে পিছিয়ে যেতে শিখেনি পরাজয় মেনে নিয়ে মাথা নত করতে। শুধু শিখেছে সত্যতে থেকে এগিয়ে যেতে, শিখেছে দেশের মাটির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। এই লড়াই সে শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাবে। ডান হাত মুঠো করে আকাশের দিকে তাক করলো আফিফ। খানিক পরে হাতটি বুকের বাম পাশে রেখে বলে উঠল, আমার বাবার প্রথম ভালোবাসাকে আমি রক্ষা করব। এই বান্দরবান শহর আমার বাবাকে যা কিছু দিয়ে কেড়ে নিয়েছে সব কিছু ফিরিয়ে দেব। আমার কাছে সত্য আমার বাবা, আর এই সত্যকে প্রতিষ্ঠা করতে আজ থেকে আফিফ মুনতাসির প্রতিজ্ঞাবদ্ধ হলো। আগামী 15 দিনের মধ্যে বান্দরবান শহরকে আমি নতুনত্ব দেখাবো আলোর খোঁজ। শুনছো কালো শহর? কথা দিচ্ছে আফিফ মুনতাসির। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি কেমন ভুতুরে ভয় জাগাচ্ছে। সজীবতায় ঘেরা গাছগুলো পাতাহীন উলঙ্গ লাগছে। পুরা ছায়ের গন্ধ বাতাসে মিশে অসহনীয় করে তুলছে। আলোকসজ্জায় ঘেরা বাড়িটির এমন হাল যেন কেউ মানতে পারছে না। পোড়ানো বাড়ির বুকে কেউ তীব্র আক্রোশে বোল্ট ডোজা চালিয়েছে। কি ধ্বংসাত্মক পরিণতি! অনুভূতিহীন দাঁড়িয়ে আছে অনল মাহমুদ, চোখ মুখ দৃঢ় শান্ত। শখের বাড়ি, নিজ পুত্রের এমন পরিণতিও তাকে ছুঁতে পারেনি যেন। তার পাঁচটা সাধারণ ক্ষতির মতোই ব্যাপারটা নিয়ে অলস ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের হা হুতাশের শেষ নেই। চারপাশ গুঞ্জন শুরু হয়ে গেছে। অনেকের ভাষ্যমতে দেবতুল্য মানুষের সাথে কোন জালেম এমন করেছে, কেন আগে টের পেল না? এ আফসোসের যেন সীমা নেই। অনেকে অনল মাহমুদকে সান্ত্বনা দিচ্ছে। মিসেস নুরি মাটিতে বসে কিছুক্ষণ পর পর চিৎকার করে কান্না করছেন, বিলাপ করছেন। চারপাশের এত গুঞ্জন যে মিসেস নুরির ছেলের জন্য হাহাকার কেউ টের পাচ্ছে না। কান্নার ধকল কমে এসেছে। মিসেস নুরি অসাড় এক পলক স্বামীর দিকে তাকালেন। রাগ যেন রি রি করে শরীরে হানা দিল। ছেলের মৃত্যুতে লোকটার কিছু যায় আসে না। এ কেমন বাবা, জেদটাই তার কাছে বড়। সর্বক্ষণ স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করা মিসেস নুরি স্বামীর ওপরেই আক্রমণ করে বসলেন। কলার চেপে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, তুমি নিষ্ঠুর, তাই বলি তোমার ছেলে আগুনে পুড়ে গেছে তোমার কোনো যায় আসে না অনল। বাবা নামে কলঙ্ক তুমি। আমার ছেলেটাকে মেরে ফেললে, খুনি তুমি। আমার ছেলেকে খুন করেছো। আমি তোমাকে ছাড়বো না অনল, তুমি আমার কোল খালি করে দিলে। চমকে গেল অনল মাহমুদ। চোরা চোখে আশপাশ তাকিয়ে দেখলো কয়েকজন অবাক চোখে তাকিয়ে আছে। স্পষ্ট তারা কথাগুলো শুনেছে এবং পাঁচকান হতে দেরি লাগবে না ঢের বুঝতে পারছে অনল মাহমুদ। বেজায় রাগ হলো তার। চোয়াল শক্ত হতে হতে নিজেকে স্বাভাবিক করে নিল। স্ত্রীকে বুকে জড়িয়ে উদাস গলায় বলল, আমি জানি বাড়িটিকে তুমি নিজের ছেলে বলে জানো, ভালোবাসো, নিজ হাতে সাজিয়েছো। হ্যাঁ, মানছি আমার জন্যই এমন হয়েছে।
আমার গরিবদের সাহায্য করাটা কেউ কেউ মেনে নিতে পারছে না, তাই তো আমাকে ভেঙে গুঁড়িয়ে ফেলতে এই পরিকল্পনা করেছে। হয়তো তারা সফল, আমাকে শেষ করে দিল, কিন্তু তাই বলে অনল মাহমুদ চুপ থাকবে তা হয়? আমি দরকার পড়লে আইনের আশ্রয় নেব, দেখি আইন আমাকে কেমন ন্যায় দেয়। তুমি শান্ত হও নুরি। চাপা দীর্ঘশ্বাস ফেললেন অনল মাহমুদ। মিসেস নুরি কান্নার মাঝেই হতবাক হয়ে স্বামীর বুকে পড়ে রইলেন। চাটুকারিতা মানুষকে কতটা নিচে নামায়। অনল মাহমুদের কথায় লোকগুলোর দৃষ্টি খাদে নেমে এলো। অদ্ভুত করুণতা তাদের ঘিরে ধরল। যারা বাড়িটিকে নিজের ছেলের মতো করে রেখেছে তাদের সাথে অন্যায় হয়েছে ভেবে সান্ত্বনা দিতেও যেন ভুলে গেল। অনল মাহমুদ মিসেস নুরির হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলেন বাড়ির দিকে। এখানে আর থাকা যাচ্ছে না। মিসেস নুরি ঘোরের মধ্যে পায়ে পা মেলাচ্ছেন। সদ্য পুত্র হারা বুকে জ্বালা যদি কেউ বুঝত, সান্ত্বনা দিতেও কেঁপে উঠত তারা। অনল মাহমুদের গাড়ি যখন মাহমুদ বাড়ি ছাড়িয়ে গেল, আড়াল থেকে বেরিয়ে এলো বৃদ্ধ দারোয়ানটি। পাশে ঠোঁটে মুচকি হাসি রেখে বৃদ্ধকে সাথ দিচ্ছে আসমানি। আগের মতো আট পরে শাড়ি পরা নেই। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যে গড়ে নিয়েছে সে পরনের ট্রাউজার টি শার্ট দেখে বোঝা যাচ্ছে। চট করে কেউ সন্দেহ করতে পারবে না। ভাবে হাঁটাহাঁটি করতে করতে এ পর্যন্ত এসে জটলা দেখে থেমে গেছে। কিছুক্ষণ পোড়া বাড়িটি দেখে আসমানি বলে উঠল, মিস্টার, আপনার নামটা বোধহয় কি? আসাদ রহিম আসাব। শব্দ দুটোই বেশ জোর ছিল। এই জোর কাল নাম বলার সময় পায়নি আসমানি। অবাক করেছে ব্যাপারটা, তবে প্রশ্ন করল না। আসাদ আসাব আবার বললেন, আসাদ আসাব অর্থ সিংহ বীর। বাবা খুব গর্ব করে রেখেছিলেন নামটা। নাম ধরে কখনোই ডাকতেন না। আমার সিংহবীর ঘরে হোক বাইরে হোক এভাবেই ডাকতেন। খুব করে চাইতেন তাদের দলে যোগ দিই, কিন্তু রাজনীতিটা আমাকে টানতো না। কাদের জন্য লড়াই করব বলো তো? কাদের জন্য রক্ত ঝরাবো, পা ক্ষয় করবো? দিন শেষে দেখা যায় 100-তে 1 না পেলেই তারা দোষ দিতে ভুলে না। নিজের বাবাকে দেখে শিক্ষা পেয়েছি। এগোতে চাইনি, বাবাও মেনে নিয়েছিলেন। সবটা সময় সন্তানের মতামতের গুরুত্ব তার কাছে ছিল। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি। নিজের টাকায় নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করে দেওয়ার শপথ নিয়েছিলাম। তার আগেই বাবা চলে গেলেন। শেষের কথাটা কেমন কান্না হয়ে বেরোলো। আসমানি চোখ মুখ কুঁচকে নিল। কান্নাটা ঠিক তার পোষায় না। সৎমা যখন একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে বলেছিল, চলে যা আসমানি, এই গ্রামে থাকলে তোর ঠিকানা নিষিদ্ধ বললেই হবে, এর থেকে জায়েজ সম্পর্ক নিয়ে কিছুদিন থাক, বুড়ো মরে গেলে তার সম্পত্তিগুলো পেয়ে যাবি, তখন নিজের মতো বাঁচবি। তখন আসমানির মনে হয়েছিল নিকৃষ্টের ঊর্ধ্বে তার সৎমা, কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে শিখল, বাস্তবতা ধরতে শিখল, তখন সৎমাকে তার জড়িয়ে ধরার স্বাদ জেগেছিল। ওই মহিলা যদি তাকে রাতের আধারে বুড়োটার সাথে গ্রাম থেকে বের হতে সাহায্য না করত, তাহলে আজ সে নরক যন্ত্রণায় ছটফট করত। হয়তো মহিলার স্বার্থ ছিল, ব্যাগ ভর্তি টাকা নিয়েছে নিজের ছেলের ভবিষ্যতের জন্য। স্বার্থ দেখেছিল বলেই তো সে এভাবে খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারছে। না হলে যে বদ্ধ ঘরে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া উপায় থাকতো না। বিরক্ত গলায় বলল, কাঁদবেন না, আপনার চোখের জল দেখে লোকে মিটিমিটি হাসবে, যুগই এমন। বৃদ্ধটি আসমানির কথায় হাসল, দৃঢ় কণ্ঠে বলল, হাসার লোক যেমন রয়েছে, কাদার লোকও রয়েছে, না হয় সান্ত্বনা দেওয়ার লোক রয়েছে। পৃথিবীটাই এমন। ভালো মানুষ যদি বিলুপ্তই হতো, দেশ আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। গোপনীয়তা কিছুই থাকতো না, চারিদিকে অশ্লীলতায় ভেসে যেত। মারামারি হানাহানিতে রক্তাক্ত হতো প্রতিনিয়ত। এখনো 2-4টে বাংলা সিংহ বেঁচে আছে, নাহলে আজ বৃদ্ধ বয়সে বাবাহারা হাহাকার করা সন্তান প্রতিশোধ দিতে পারতো না। চলো যাওয়া যাক। হাত দুটো পেছনে জোট করে হাঁটতে লাগলো বৃদ্ধ। লোকটি পরোক্ষভাবে আহিস আর তাকে যে ইঙ্গিত দিল সে সাথে সাথেই বুঝতে না পারলেও কিছুক্ষণ পর বেশ বুঝেছে। আসমানি দেখলো বৃদ্ধটির সাথে কথা বললে তার মন খারাপ হয় না, মুগ্ধতার সাথে সময়টা কাটায়। আসমানি প্রসঙ্গ পাল্টে বলল, আপনি এখন বাড়ি যাবেন? ছেলের বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। ইদানিং বুঝতে পারছি ছেলের বউয়ের কাছে চক্ষুশূর হয়ে আছি। বড় কলেজের প্রফেসরের শ্বশুর দারোয়ানের চাকরি করে ভাবতেই পারে না তারা। আমারও ঠিক পোষাচ্ছে না। যদিও ছেলেরা বাবা বলতে পাগল, তবে কি দরকার বলো? ছেলের সংসারে অশান্তি হোক চাই না। কয়েকদিন পর হয়তো ছেলেরও মত পাল্টে যাবে, তখন দেখা যাবে বৃদ্ধাশ্রমের নাম বলে ফেললো। ওই সময় দেখার শখ নেই, আগেভাগেই কেটে পড়া ভালো। সন্তান দুধে ভাতে থাকুক। প্রত্যেক বাবা চাওয়া তার সন্তান দুধে ভাতে থাকুক। বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে রেখে আসা ছেলেটাও হয়তো তার সন্তানের জন্য এই দোয়াই করে, অথচ তাদের ব্যক্তিত্বহীনতা তাদের ভবিষ্যৎ দুর্বল করে দেয় বুঝতে পারে না। আসমানি বলতে চাইলো তার সাথে থাকতে, তবে কি মনে করে যেন বলল না। যে লোক দুটো কথা হবে ভেবে ছেলের সংসার ছেড়ে দিচ্ছে,
তাকে নিজের সাথে থাকতে বলে অসম্মান করতে চাইল না। চুপচাপ দুটো মানুষ হেঁটে যেতে থাকলো। জীবন কত বিচিত্রময়, কত মানুষের বিচিত্র মনোভাব। কেউ বাবা মাহীন কেঁদে বুক ভাসায়, কেউ অবহেলায় ফেলে রাখে। আসমানির মনে উদয় হলো, পৃথিবীতে সবার যদি একই মনোভাব থাকতো, সৎ থাকতো সবাই, তাহলে কতটা ভালো হতো। বিশৃঙ্খলা দুঃখ বলে কিছু থাকতো না। হাসি পেয়ে গেল আসমানির। ধরতে পারলো তাকে আরো একটু বড় হতে হবে। কি সব ছেলে মানুষই ভাবনা আসছে, আদৌ সম্ভব? আকাশ আজ গম্ভীরতার ছাপ ফেলেছে। মনে হচ্ছে সন্ধে নেমে যাবে এখনই। তবে বাজে কেবল 5টা, আরো ঢের বাকি। মনে হচ্ছে বৃষ্টি হবে, তবে আদিল মানল না। বৃষ্টি হলেও যে বেশি চাপ দিতে পারবে না সে জানে। বর্ষাকাল, অথচ বৃষ্টির বালাই নেই। আবহাওয়া সব সময় উত্তপ্তই থাকে। কেটে গেছে বেশ কয়েকটা দিন। দিনগুলো কেমন শান্তভাবে জীবন থেকে চলে গেল। না কোনো ঝামেলা, বাক্যযুদ্ধ, না কোনো রোমাঞ্চকর আলাপ। নেপিও পাড়া থেকে ফিরে এসে নিজেকে বেশ পরিবর্তন করে নিয়েছে সে। অফিস, বাড়ি এই দুই ঠিকানায় তার জন্য বরাদ্দ। মাহমুদ বাড়ির পরিণতি তাকে স্পর্শ করেনি। যদিও অনল মাহমুদ তার সাথে কিছুদিন হম্বিতম্বি করেছিল, সে সূক্ষ্মভাবে বাবাকে অসম্মান না করে এড়িয়ে গেছে। ওই বাড়ি থেকে বের হওয়ার দিন সে বলেছিল, অনল মাহমুদ তার কাছে সব সময় উজ্জ্বল নক্ষত্রের মতো। তবে মাহমুদ বাড়ি এরপর তাকে আর স্পর্শ করবে না, না কখনো মাহমুদ বাড়িতে অধিকার নিয়ে ফিরে যাবে। কথা রেখেছে সে। এত ঝড় ঝঞ্ঝাটেও সামান্যতম আগ্রহ দেখায়নি। আলস্য তাকে ঘিরে ধরেছে। অফিসের সময়টুকু কেমন অসহ্য লেগেছিল, তবে এখন কেটে গেছে সেই অস্বস্তি। ঠিক করেছে আজ একা থাকবে নিজ ঘরে। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো। ঘর থেকে বের হয়নি। সেই সকালে একটু খেয়েছিল। চোখে মুখে কেমন বিষাদের ছোঁয়া। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদিল। ছোট ছোট পা ফেলে আলমারির সামনে দাঁড়ালো। অলস ভঙ্গিমায় আলমারি খুলতেই মাঝারি সাইজের এক বক্স চোখে পড়ল। রংটা সিটিয়ে গেছে। আদিল টের পেল সে হাত বাড়িয়ে বক্সটা ধরতে পারছে না, তার হাত কাঁপছে। আদিল মাহমুদ নিজের ব্যক্তিত্ব হারাচ্ছে। জোরে শ্বাস নিয়ে বুকের কাঁপুনিটা থামানোর চেষ্টা করলো। জোর করে হাতে গিয়ে বক্সটা হাতে তুলতেই আকস্মিক কাঁপুনিটা কোথায় পালালো বুঝে উঠতে পারল না আদিল। কেমন শান্ত হয়ে গেল সে। এক রাশ প্রশান্তি খেলে গেল শরীর জুড়ে। বিছানায় পা তুলে বসে বক্সটা যত্ন সহকারে খুলল। ছোট ছোট অনেকগুলো কাগজ, একদম সাদা, তার মধ্যে কালো কালির ছোট ছোট অক্ষরে কিছু লেখা। একটা চিরকুট হাতে তুলে নিয়ে এমন ভঙ্গিমায় ভাঁজ খুলল যেন একটু টান লেগেই ছিঁড়ে যাবে। কিছুক্ষণ থম মেরে লেখাগুলো বিড়বিড় করলো সে। আদিলের কি হলো? তড়িঘড়ি করে চিরকুট বক্সে তুলে রাখলো। আলমারিতে বক্সটা রেখে এক প্রকার দৌড়েই বের হলো বাড়ি থেকে। যে জ্বালা সে 2 বছর ধরে সহ্য করছে, তার পরিত্রাণ মিলবে কি করে? জবাব তো তাকে দিতে হবে। কেন সে হারিয়ে গেল? বুকের ক্ষততে ঘা দিতে আবার কেনই বা ফিরে এলো? জবাব যে তাকে দিতে হবে, দিতেই হবে। ছোটখাটো বাড়িটা খুব সুন্দর ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। চারপাশে নানান জাতের ফুলের টব। এক অদ্ভুত সৌন্দর্যে ফুলগুলো বাড়িটিকে ঘিরে রেখেছে। 3টে রুম, ছোটও নয় বড়ও নয়। রান্নাঘরটাও বেশ ছোট, তবে একজন অনায়াসেই পঞ্চভোজ তৈরি করতে পারবে। রান্নাঘরের পাশেই ছোট মতন জায়গায় কয়েকটা চেয়ার, একটা টেবিল রাখা। এক পাশে 2জন বসার সোফাও রয়েছে। সাজানো গোছানো বাড়িটা বেশ পছন্দ হয়েছে আনানের। রান্নাঘরে মৃদু শব্দ করে রান্না করছেন কামিনী বেগম। ছেলে দুপুরে জানালো কোনো এক মেয়ে আসবে। তিনি খুশিতে গদগদ হয়ে পঞ্চভোজ সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। তার একমাত্র লক্ষ্যই যেন ছেলেকে বিয়ে করানো। তাই চট করে ছেলের মুখে কোনো মেয়ের নাম শুনলে তার থেকে খুশি বোধহয় কেউ হয় না। আনানকে বসতে বলে চেয়ার টেনে বসলো আফিফ। জিয়াউলটাকে দেখা যাচ্ছে না, হয়তো আনানের আসার খবর শুনে পালিয়েছে। এই ছেলে যে কেন মেয়েটিকে দেখতে পারে না কে জানে। তার অবশ্য তেমন খারাপ লাগে না। সোফায় পায়ের উপর পা তুলে বসে ফুস করে নিঃশ্বাস ফেলল আনান। যেন বেশ পরিশ্রম করতে হয়েছে। বিরক্ত কণ্ঠে বলল, একা একা লং জার্নির মতো প্যারাদায়ক আর কিছুই নেই। বসে থাকতে থাকতে কোমর ধরে যায়, চুপ থাকতে থাকতে নিজেকে বোবা মনে হয়, অথচ পরিত্রাণ সম্ভব নয়। ঠিক করেছি বিয়ের পর জার্নির কথা ভাববো। দরকার পড়লে হেঁটে যাব, তবুও কোনো যানবাহনে নয়।
কথাগুলো বলার সময় মুখভঙ্গিমা এমন করলো আফিফ না হেসে পারল না, সরল কণ্ঠে বলল, আমাদের সাথেই আসতে বলেছিলাম, অথচ তুমি জেদ ধরে বসে রইলে। কয়েকদিনে আনানে জোরেই তুমিতে নেমে এসেছে আফিফ। আগে একটু সংকোচ হতো, তবে এখন হয় না। রান্নাঘর থেকে ছেলে মেয়ে দুটোর কথোপকথন শুনছেন কামিনী বেগম। তুমি সম্বোধন শুনে চোখ কেমন চিকচিক করে উঠল। অনান এবার সিরিয়াস ভঙ্গিমায় বলল, তোমাকে একটা সত্যি কথা বলি, তোমাকে চোখে চোখে রাখতে কেউ আমাকে বলেনি, না কেউ তোমাকে সন্দেহ করেছিল। আমি চেয়েছিলাম তুমি পাহাড়ের আড়ালে কি কি হয় হতে পারে সবটাই দেখো, আর ব্যবস্থাও না। তাই মিথ্যেগুলো বলে তোমার মনে সন্দেহের সৃষ্টি করেছি। আফিফ ব্যাপারটা এতটা স্বাভাবিক নিল, আনান নিজেই অবাক হলো। সে ভেবেছিল চমকে যাবে ছেলেটা। আফিফ শান্ত কণ্ঠেই বলল, কি ভেবেছো আফিফ মুনতাসিরের সাথে একটা মেয়ে আছে, গাইড হয়ে হোক তার নাম পরিচয় আমি জানবো না? ব্যাপারটা আগেই সন্দেহ করেছিলাম, চট করে বিশ্বাস করা আমার ধাতে নেই। তবে আমি অপেক্ষা করছি তোমার স্বার্থটা কি শোনার জন্য। আমাকেই কেন গুটি বানালে? নিশ্চয়ই চিঠি তুমি দাওনি। হাতের লেখা দেখে চিনে ফেলার ক্ষমতা আমার আছে। হোটেলের রেজিস্ট্রেশন খাতা দেখেই ধরে ফেলেছি অজানা চিঠিদাতাকে। সে কে? তুমি আমার সন্দেহের বাইরে নাও। ভাবছো কি করে বলবো? আইসি, ভেবেছিলাম আফিফ মুনতাসির লোকটা বেশ ধূর্ত, তবে এখন মনে হচ্ছে লেভেল ছাড়িয়ে গেছো। আমার উদ্দেশ্য একটাই, আনন্দ মাহমুদের মৃত্যু। তাছাড়া বর্তমানে কিছুই চাইছি না, ভবিষ্যৎ কি বলে কে জানে, চাইতেও পারি। কেমন ভঙ্গিমায় হাসলো। আফিফের ঠিক সুবিধে লাগলো না, কিছু বলবে ঠিক তখনই ঝনঝন শব্দ ভেসে এলো। পাশে তাকালো আফিফ। কামিনী বেগম শরবত নিয়ে এসেছিলেন, তা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হাঁপানি রোগীর মতো ছটফট করছেন তিনি। আফিফ বিচলিত হয়ে দৌড়ে এগিয়ে গেল, ধরে চেয়ারে বসিয়ে বিচলিত কণ্ঠে বলল, মা কি হয়েছে? এমন করছো কেন? খারাপ লাগছে? মাথা ঘুরাচ্ছে? কিছু তো বলবে আম্মা। কামিনী বেগম কিছু বলতে পারলেন না, গলা দিয়ে কেবল অস্পষ্ট হিসির শব্দ বের হলো। অনল মাহমুদ। মায়ের কথা বুঝতে পেরে অনানির আশায় বসে থাকা চমৎকারটা ঘটে গেল। চমকে উঠল আফিফ। মায়ের মুখে অনল মাহমুদের নাম শুনে তার খানিক দিশেহারা লাগছে। স্মৃতি যে আনন্দঘর নয়, মায়ের রিয়াকশনেই বলে দিচ্ছে কি ঘটেছে মায়ের সাথে। অনল মাহমুদ কি করে জড়িত, এর উত্তর যে শুধু কামিনী বেগমই দিতে পারবে। সন্ধ্যা প্রকৃতিতে রক্তিম আভা ছড়িয়েছে। লজ্জারাঙা প্রকৃতি অদ্ভুত মোহনীয়তা নিয়ে ধরা দিয়েছে প্রকৃতি প্রেমীদের চোখে। মুগ্ধ দৃষ্টিতে উপভোগ করছে তারা, কিন্তু প্রকৃতি যে তাকে টানে না। প্রকৃতি উপভোগ করার মতো দুটো শব্দ যে রয়েছে তার জীবনে, শব্দ দুটোর প্রভাব শূন্যের কোঠায়। কিছুটা বিতৃষ্ণা নিয়ে সরু গলি ধরে হাঁটছে আদিল। ইচ্ছে করে গাড়ি নিয়ে আসেনি, নিজের গন্তব্যে এসে আকস্মিক দাঁড়িয়ে পড়ল আদিল। দুটো ভ্যান দাঁড়িয়ে আছে, একটাতে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। ভ্রু কুচকে এলো তার। বড় বড় পা ফেলে বাড়ির ভেতর ঢুকতেই কুচকানো ভ্রু যুগল সোজা হয়ে এলো। চোখে মুখে ভর করলো অবাকতা। ব্যস্ত পায়ে জিনিসপত্র গোছাচ্ছে মীরা, কোথাও যাবে হয়তো। আদিল ঘোরের মাঝে এগিয়ে গেল। মীরা প্রথমে খানিক অবাক হলেও কিছুক্ষণ তাকিয়ে কাজে মনোযোগ দিল। দুপক্ষ যেন অপরজনের কথা বলার অপেক্ষা করছে। মীরার সাড়া না পেয়ে আদিল চাপা শ্বাস ফেলল। যে তেজ নিয়ে সে এসেছিল সে তেজ আর নিজের মধ্যে খুঁজে পাচ্ছে না। প্রশ্নগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেছে। সে শুধু নিজের মধ্যে এক কেন্দ্রিক ভালোবাসা আবেগ খুঁজে পাচ্ছে। গলা ঝেড়ে প্রশ্ন করেই বসল, কোথায় যাওয়া হচ্ছে? জবাব দেওয়ার চুক্তি করিনি। কিছুটা হলে বাধ্যতা থাকা উচিত ছিল। প্রয়োজন মনে করছি না। একটু আগে নিভে যাওয়া রাগটা হঠাৎই যেন ফিরে এলো। মীরা বাহু ধরে নিজের দিকে ঘোরালো আদিল। অগ্নি দৃষ্টি বর্ষণ করে তাকিয়ে রইল গভীর চোখে। হঠাৎ করে এ ব্যাপারটা ঘটে গেল। আফরা এক নজর দুজনকে দেখে ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এসব নাটক তার পোষায় না। অনেক দিন মিহির সাথে দেখা হয় না, মেয়েটা হয়তো রাগ করে আছে। মীরা নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করল না, বরং যতটা কঠোর চোখে আদিল মাহমুদের দৃষ্টিকে টক্কর দিতে পারে ততটা কঠোর করে সমান তালে তাকিয়ে রইল। আদিল কিছুটা গর্জে উঠল, আমি শান্ত আছে বলে ভাববেন না, পাল্টে গেছে। আদিল মাহমুদের ভয়ঙ্করতা দেখেননি মীরা। আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। প্রিয় মানুষ বলে তার একের পর এক ভুল ক্ষমা করে দিবে, এমন চুক্তি কখনো আদিল মাহমুদ করেনি। মীরা নিজের ভুল হাতড়েও খুঁজে পেল না। যত ভুল যত পাপ সব আদিল মাহমুদের নামের পাশে যেন জল করছে। কিন্তু তবুও সে চট করে আদিল মাহমুদের ভালোবাসাকে মিথ্যে বলতে পারছে না। যে চোখ সে কিছুদিন আগেও পড়তে পারত না, চোখের ভাষা বুঝতে পারত না, সে চোখের ভাষা আজ তার সামনে খোলামেলা উপস্থিত। শান্ত কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসতে বাধ্য করিনি। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা।
পানি পিপাসায় কাতর লোকের মুখ থেকে পানি সরিয়ে নিলে যেমন কাতর কণ্ঠে ছটফট করে, আদিল তেমন ছটফটে ভঙ্গিমায় বলে উঠল, বাধ্য করেছেন আপনি, ভালোবাসতে বাধ্য করেছেন। আগে আমি এগোইলে আপনি কাছে এসেছিলেন। নির্দয় আদিল মাহমুদের বুকে বসন্তের ফুল আপনি ফুটিয়েছিলেন। অচেনা থেকেও আপনার কাতর ভালোবাসার ডাক আমি প্রত্যাখ্যান করতে পারিনি কাগজের লেখা ভালোবাসাগুলোকে ছিঁড়ে ফেলতে, পুড়িয়ে ফেলতে। আপনাদের শত শত চিঠি আজ আমার মনের ভেতর আঁকা। কি করে পারলেন কাছে ডেকে দূরে সরে যেতে? কি করে পারলেন শুরুতে প্রতারণার মতো নির্মম কিছুতে আদিল মাহমুদের নাম ফেলে দিতে? আমি তো ভালোবাসতে চাইনি। যে আদিল মাহমুদের জীবনে নিজের মা বিলং করে না, যে আদিল মাহমুদের জীবনে বাবা ব্যতীত কেউ বিচরণ করতে পারে না, সে আদিল মাহমুদ আপনাকে ভালোবেসেছে। না দেখিয়ে না জেনে ভালোবেসেছিল। একটা চিরকুটের আশায় বুকে মেঘ জমিয়ে বসে থাকত। সে আপনি হারিয়ে গেলেন। একটু একটু করে শোক বা মনটাকে ভেঙে গড়িয়ে দিলেন। কেন করলেন মীরা? জেনে শুনে এসেছিলেন, কঠোর আদিলকে চিনে এসেছিলেন। তাহলে কেন এই পরিণতি? কেন আদিল মাহমুদ আজ ছটফট করে? কেন আদিল মাহমুদ আজ ভালোবাসা না পেয়ে জর্জরিত? এই কেনের উত্তর আপনার কাছে আছে? আজ আমার উত্তর চাই মীরা। রক্তিম টলমনোযোগ, না রাগী নয়, কেমন একটা ব্যথার ছাপ ফুটে উঠেছে মীরার। তাকিয়ে থাকার সাধ্য হলো না। অন্য কেউ হলে হয়তো কথাগুলো শুনেই বুকে ঝাঁপিয়ে পড়ত, সবকিছু ভুলে আগলে নিত ছটফটে পুরুষটাকে। অন্য কেউ কেন, আগের মীরা থাকলে হয়তো ফ্যাচ ফ্যাচে কেঁদে আদিলের বুকও ভাসিয়ে দিত। মীরা সেসব কিছুই করলো না, বরং নিজেকে আদিলের হাতের মুঠোয় থেকে ছাড়িয়ে আরেকটু কাছে এসে দাঁড়ালো। শান্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমাকে বিয়ে করবেন ডক্টর? তাল সামলাতে পারল না আদিল, দুপা পিছিয়ে গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। তার প্রশ্নের জবাবে যে এমন জবাব পাবে সে কি জানতো? আকস্মিক খুশিতে গলা শুকিয়ে আসছে তার। খরার মতো চৌচির করছে বুক, হৃদস্পন্দন স্বাভাবিক নেই, অস্বাভাবিকভাবে স্পন্দন দিয়ে যাচ্ছে। সারা শরীরে যেন অদ্ভুত আনন্দের আলোড়ন বয়ে চলছে। আদিল মীরা চোখে চোখ রাখলো, মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি, হয়তো জবাবের আশা করছে। আদিল টের পাচ্ছে তার পেছনের বিরাট ষড়যন্ত্রের কথা। সামনের মেয়েটির মাঝে নিজের ধ্বংস দেখতে পাচ্ছে, এগুলোই বিপদ। তবুও সে চুপচাপ নিজেকে ঠিক করে উঠে দাঁড়ালো। আজ নিজেকে বড্ড লোভী মনে হচ্ছে। ভালোবাসার লোভ তার মনকে অশান্ত করে দিচ্ছে। নিজের বাম হাত এগিয়ে মীরার ডান হাত শক্ত করে আঁকড়ে ধরল আদিল। হাতটা কেমন ঈষৎ কেঁপে শান্ত হয়ে গেল। আদিল শান্ত ভঙ্গিতে মুচকি হেসে বলে উঠল, আপনার ভালোবাসা নামক মৃত্যুতে আদিল মাহমুদ পা বাড়ালো। এমন মৃত্যুই সহস্রবার হোক, আমি সহস্রবার জন্মব আপনার ভালোবাসায়। রিকশা ডেকে কেবলই চেপে বসেছে আফরা। প্যান্ডেল ঘোরাতে ঘোরাতে আকস্মিক কাউকে দ্রুত বেগে বসতে দেখে মৃদু চমকালো সে। অপরিচিত ভেবে গর্জে উঠতে নিয়ে থেমে গেল। একজোড়া চোখ হেসে তাকিয়ে আছে তার দিকে, নরম দৃষ্টি, অদ্ভুত আবেগ মেশানো। আফরা নিজেকে ধাতস্থ করতে সময় নিল না, গম্ভীর কণ্ঠে শোধালো, মিস্টার নোমান, এটা কেমন ভদ্রতা? আমাকে ডিপার্টমেন্টের সবাই অভদ্র বলেই চেনে। সরল জবাব মানতে পারল না আফরা। কটমট চোখে তাকাতেই নোমান বোকা হাসলো। সাফায় গিয়ে বলে উঠল, আপনাকে বিব্রত করতে চাইনি মিস, এতদিন পর হঠাৎ দেখা হয়ে গেল, নিজেকে থামাতে পারিনি। থাকতে পারেননি কেন? আপনার সাথে আমার কোনো রসের সম্পর্ক রয়েছে? পুরো কথা শেষ করতে না পেরেও রাগল নোমান, বরং হাসি চওড়া করে সামনে তাকালো। হিয়ালি করে বলে উঠল, আপনার আপত্তি না থাকলে রসের সম্পর্ক হতেও পারে, আপাতত আমার কোনো আপত্তি নেই। আফরার রাগ তরতর করে বাড়ছে। বেশ ফুরফুরে ছিল আজ, এই লোকটা এসে নষ্ট করে দিল। নোমান এবার সিরিয়াস ভঙ্গিমায় বলল, দুবার এসেছিলাম আপনার কাছে, কোথায় ছিলেন এতদিন? শহর ছাত্রে না করা হয়েছিল? আফরা মাথা ঘুরিয়ে নোমানের দিকে তাকালো। কেমন চোরা দৃষ্টি নোমানের। গম্ভীর গলায় বলল, জেনেও না জানার ভান করা গিরগিটিদের আফরা একদম পছন্দ করে না মিস্টার নোমান। হতাশ নিঃশ্বাস ফেল নোমান। আফরা মুচকি হেসে প্রকৃতি দেখায় মন দিতেই ওষুধের দোকানের সামনে দাঁড়ানো মানুষটাকে চোখে পড়ল। কেমন গম্ভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। দৃষ্টিটাই কি ছিল? আফরা চোখ মেলাতে পারল না। চটফটে দৃষ্টি নামিয়ে ঈষৎ কেঁপে উঠল। আরেক পলক দেখার স্বাদ জাগলো। আফিফ মুনতাসির কি এখনো তাকিয়ে আছে? কিন্তু ওই দৃষ্টির মুখোমুখি হওয়ার দুঃসাহস আফরা করল না। রিকশাটা আড়াল হতে আফিফ ওষুধের প্যাকেটটি শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো। মুখ দেখে বোঝার উপায় নেই, একটু আগেই এই ছেলে প্রচণ্ড রেগেছিল। মোড়ের কাছাকাছি আসতেই নোমান রিকশা থামাতে বলল, নেমে যাবে। আফরা কিছুই বলল না। ভাড়া মিটিয়ে কয়েক পা এগোতেই আফরা ডেকে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটা কেমন তাকিয়ে আছে। কাছে এগিয়ে দাঁড়াতেই কয়েকটা খুচরো টাকা সামনে মেলে ধরল, বলল,
টাকাগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন। রিকশায় উঠলেই ভাড়া পুরুষ দেবে ভাবাও বন্ধ করুন। আপনার ভাড়া কেটে নেওয়া হয়েছে, অযথা টাকা নষ্ট করতে নারাজ আমি। আসুন এবার। নোমান কিছুটা অপমানিত হয়তো হয়েছে, মুখটা থমথমে হয়ে এলো। টাকাটা হাতে গুজে ফের হেসে বলল, কয়েকদিন আগেও মিস আফরার পছন্দ অপছন্দের গুরুত্ব আমার কাছে ছিল না, তবে এখন মনে হচ্ছে আপনার পছন্দ অপছন্দের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নেই। খুব শীঘ্রই দেখা হচ্ছে। হনহন করে চলে গেল নোমান। আফরা কথাগুলো আবর্জনা ভেবেই নাক কুচকে নিল। বিতৃষ্ণা ঘিরে ধরল যেন। রিকশা চালককে ইশারা করতেই আবার চলতে শুরু করলো চাকাগুলো। আগের মতো আমেজ ফিরে পেল না। অন্ধকার নেমে আসছে ধরণীতে। লজ্জারাঙা নতুন বহুরূপী প্রকৃতি মুখ লুকিয়েছে রাতের বুকে। অন্ধকার গ্রাস করে নিয়েছে সকল লজ্জা। কিছুটা সময় পরেই আফরা গন্তব্যে পৌঁছাবে। রিকশা চালক একটু পর পর আর চোখে তাকে দেখছে। শহরে রিকশা চালকের আড়ালে যে ছিনতাইকারী লুকিয়ে থাকে আফরা জানা। লোকটা মাঝে এখন তাদেরই বৈশিষ্ট্য ফুটে উঠেছে, অথচ সে ভয় পাচ্ছে না। তার কাছে ফোন ব্যতীত মাত্র 200 টাকা রয়েছে। খুব বেশি লাভ ছিনতাইকারীর হবে না। বড়জোর ব্যাগে চকচকে অস্ত্রটা দেখে কাপড় নষ্ট হতে পারে। কিছুটা শব্দ করে হাসলো আফরা। রিকশা চালক চমকে গেল। পাগলও ভাবতে পারে। আফরা না তাকিয়ে বিষয়টা বুঝতে পারছিল। এদিকে দোকানপাট, মানুষজন নেই। আফরা ভরাট গলায় জিজ্ঞেস করলো, এখন নিশ্চয় বলবেন আপনার 1 নম্বর পেয়েছে। দূরে গিয়ে সাথীদের ফোন দেবেন, তারা আসবে আর আমাকে বলবে, এই কি কি আছে বের কর। প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি দে। আর আমি ভয় পেয়ে সব কিছু দিয়ে দিব। কিন্তু মামা, আমি তো ভয় পাচ্ছি না। এই দেখেন, আমার কথায় আপনি ভয় পেয়ে গেলেন। আপনি তো দলের কলঙ্ক। একটা মেয়ের কথাকে ফেস করতে পারছেন না। ছি ছি ছি, বড় লজ্জার। ভঙ্গিমাটা এমন যে রিকশা চালক গাড়ি থামিয়ে দিয়েছে। আফরা হেসে নেমে দাঁড়ালো। ব্যাগ থেকে ভাড়াটা বের করে হাত বাড়িয়ে দিল। চালক নিবে কি নিবে না দোটানায় পড়ে হাত বাড়াতে ভুলে গেছে। আফরা টাকাটা বসার জায়গায় রেখে বলল, সাধারণ গরিবদের না ধরে বড়লোকদের ধরবেন। এই ধরেন, শখের বসে রিকশায় ঘুরতে বেরিয়েছে, তাদের ধরলে টাকাই টাকা। মিডল ক্লাসদের ধরে কাজ কলা ছাড়া কিছুই পাবেন না। আসি। আফরা আবছা আলোয় হাঁটতে লাগলো। রিকশা চালক এখনো অবাক চোখে তাকে দেখছে। পাত্তা দিল না সে। ব্যাগ থেকে ফোন বের করে কল দিল। প্রথমবার রিং হতে রিসিভ হলো। আফরা হেসে বলল, তুমি তো ঠকে যাচ্ছ নাদিয়া। নিজের ভাইয়ের লাইফ সাজাতেই নিজের লাইফ নিয়ে ভাবছো না। তোমার প্রেমিক তো ভালোই মজেছে ভাবি নিয়ে। শুনতে খারাপ লাগলেও সম্পর্ক তো পাল্টানো যায় না। না, কিছু করার নেই তোমার। কষ্ট হয় আমার তোমার জন্য। এই তো একটু আগে দেখলাম মিহি আব্বু আম্মু নিয়ে ঘুরছে। ব্যাড লাক তোমার। আফরার ফোনের এপাশ থেকে ঝনঝন শব্দ পেল। রাগ যে মাথায় উঠেছে বেশ বুঝতে পারল। তার কাজ হয়ে গেছে। বিধায় ফোন কেটে দিল। অযহত টাকা নষ্টের মানেই হয় না। মিহির বাড়ি যাওয়ার ভাবনা সে মাঝপথেই বাদ দিয়েছে। যখন দেখলো মিহি আব্বু আম্মুর গেট ধরে বের হচ্ছে, তখনই সে রিকশা ঘুরিয়ে চলে এসছে। তার কাজ কত সহজেই না হয়ে গেল। এখন শুধু মিনিট দেখে পরের কাজটা করতে হবে। সাজানো গোছানো ঘরটার একপাশে সিঙ্গেল বেড রাখা। ভাঁজহীন রঙিন চাদর, গুটিসুটি মেরে শুয়ে আছে কামিনী বেগম। কিছুক্ষণ হলো ডক্টর চলে গিয়েছেন। যদিও ডক্টরের থাকার কোনো দরকার ছিল না, ইনজেকশন পুশ করে চলে যেতে পারতেন। তবে আফিফের জেদের জন্য যেতে পারেনি। তার ভাষ্য, জ্ঞান না ফেরা পর্যন্ত যেতে পারবে না। যদি সমস্যা হয়, জ্ঞান ফিরতে ডক্টর চেক আপ করে। ঘুমের ইনজেকশন পুশ করে চলে গেছেন। নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কামিনী বেগম। এতক্ষণ বিছানার এক কোণে বসেছিল অনান। আফিফকে বাইরে যেতে দেখে এসেছে সৌজন্যতার খাতিরেই। আফিফকে দেখে উঠে দাঁড়ালো। অতিরিক্ত দূরত্বটা খানিক ঘুচিয়ে বলল, আমি আজ এই ঘরে থাকি, তোমার বিশ্রামের প্রয়োজন। আফিফ মুচকি হাসলো। দীর্ঘ সময় জার্নি করা মেয়েটা তাকে বিশ্রামের কথা বলছে, কিছুটা গর্ব করেই বলল, এমনও দিন গিয়েছে 2 দিন না খেয়ে 48 ঘন্টা দৌড়ের ওপর থেকেছি। এত সহজে ভেঙে পড়ার মতো শরীর আমার নয়। বিশ্রামটা তোমার প্রয়োজন, জার্নি করে এসেছো। আর এ নতুন না, হঠাৎ করে মা অসুস্থ হলে বাপ ছেলে এভাবেই পাহারা দিতাম। কেউ কাউকে বলেও টলাতে পারতো না। খানিক থেমে গলা উঁচিয়ে ডেকে উঠল আফিফ, জিয়া, জিয়া, এদিকে এসো। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো জিয়া। কিছুটা হাঁপাচ্ছে। আফিফ এক পলক তাকিয়ে বলল, আনানকে ঘরটা দেখিয়ে ওর খাওয়ার ব্যবস্থা করো। মা রেঁধেই রেখেছে, তুমিও খেয়ে নিও। আমি মায়ের সাথে খাবো। খাওয়ার কথা উঠতে জিয়া টের পেল তার ভীষণ খিদে পেয়েছে। দৌড়াদৌড়ির জন্যই হয়তো নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যেতেই অনান পিছু নিল। আগের মতো চঞ্চলতা নেই কারোর মাঝে। হঠাৎ করে যেন ফুরিয়ে গেল।
অনানকে ঘর দেখিয়ে ফ্রেশ হতে বলে জিয়াউল চলে গেল রান্নাঘরে। ঠান্ডা খাবার তো আর অতিথিকে দেওয়া যায় না। রান্নার ট্রেনিং তাদের আগ থেকেই নেওয়া। কোনো রকম সমস্যা হলো না। খাবার গরম করতে করতেই অনান এসে টেবিলে বসলো। নিঃশব্দে খাবার বেড়ে দাঁড়িয়ে রইল জিয়াউল। জিয়াউলকে বসতে না দেখে এক লোকমা খাবার মুখে তুলে অনান বলল, আপনি খাবেন না? আপনি খান, স্যারকে রেখে আমি খেতে পারবো না। বিস্মিত হলো অনান, তবে প্রশ্ন করল না। কতটা ভালোবাসা মিশ্রিত কথাটা। কেউ যে তার জন্য খাবার না খেয়ে অপেক্ষা করছে, আফিফ মুনতাসির কি জানে? অনানের মনে হলো আফিফ মানুষটা বড্ড ভাগ্যবান। কই, তার জন্য তো কেউ অপেক্ষা করে না। দুবেলা না খেলেও কেউ বলে না খায়নি কেন। সে মানুষ যে তার নেই। মন খারাপ নিয়েই খাবার শেষ করলো অনান। এক পলক জিয়াউলকে দেখে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেল। জিয়াউল সবকিছু ঠিকঠাক করে কামিনী বেগমের ঘরে গেল। আফিফ কারোর সাথে কথা বলছে। কিছুটা শুনে বুঝতে পারলো তাদের দলের ডক্টরের সাথেই কথা বলছে। কথা শেষ করে ঘুরতে জিয়াউল প্রশ্ন করলো,